হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিকের ক্লাস 10-এর লাইট যে চ্যাপ্টারটা রয়েছে, আলো চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা শুরু করব। আজকের পার্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, যে প্রথমে আমরা শুরুটা কিভাবে করব। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে আমরা এর আগে পড়ে এসেছি যে যদি কোনো সমতল দর্পণ রাখা হয়, মানে এটাকে যদি আমরা সমতল দর্পণ হিসেবে নিই, ঠিক আছে, সমতল দর্পণ, তার এক সাইডে প্রলেপ দেওয়া থাকবে। এখানে যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হয়, এরকম আমরা পড়েছি যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলনের পর সেটা সমান্তরালভাবেই প্রতিফলিত হয়, এইরকম। ঠিক আছে, তো এটাকে আমরা ধরে নিচ্ছি সমতল দর্পণ। সমতল দর্পণ বলতে বোঝায় আয়না হচ্ছে এর একটা উদাহরণ। আয়না হচ্ছে একটা সমতল দর্পণ। আয়নার ক্ষেত্রে কি দেখা যায় যে সমান্তরাল রশ্মিগুচ্ছ এলে সেটা সমান্তরালভাবেই আপতিত হয়ে প্রতিফলিত হয়। এখানে আমরা অভিলম্ব কি শিখেছিলাম, যে আপতিত রশ্মি মানে আপতন বিন্দুতে, যে বিন্দুতে আপতিত হয় তার সেই সমতল দর্পণের ওপর একটা যদি লম্ব টানা হয় তাহলে সেটাকে আমরা অভিলম্ব বলেছি। এই লম্বটাকে বলা হয় অভিলম্ব। ঠিক আছে, তো এটা আমরা সমতল দর্পণের ক্ষেত্রে পড়েছি। এবার যদি আমরা পড়ি গোলীয় দর্পণ, তো গোলীয় দর্পণের ক্ষেত্রে কি হবে, যদি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আসে সেটা অভিসারী রশ্মিতে পরিণত হবে না অপসারী রশ্মিতে পরিণত হবে না কি হবে, সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে গোলীয় দর্পণ কি সেটা আমরা দেখি। তো গোলীয় দর্পণের ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে এইরকম, যে বক্র প্রতিফলক তল কোনো গোলকের অংশ তাকে গোলীয় দর্পণ বলা হয়। তো গোলীয় দর্পণ আমরা একটা ছবি এঁকেছি, এটা যদি আমরা একটা গোলীয় দর্পণ ভাবি তাহলে সেই গোলীয় দর্পণের মানে দুরকম, এই গোলীয় দর্পণ থেকে আমরা দুরকম দর্পণ, গোলীয় দর্পণ তৈরি করতে পারবো বা গঠন করতে পারবো। তো প্রথমে যদি আমরা মানে প্রলেপ দিয়ে সেই গোলীয় দর্পণ গঠন করা হয়, এটাকে দুরকম আমরা গোলীয় দর্পণ গঠন করতে পারি। যদি আমরা এই গোলীয় দর্পণের মানে একটা পার্ট কেটে নিয়ে গোলীয় দর্পণ তৈরি করা হয়, প্রলেপ দেওয়ার উপর ভিত্তি করে আমরা গোলীয় দর্পণ তৈরি করব। যদি আমরা এই পার্টটুকু ধরি, গোলীয় দর্পণের মধ্যে কেটে নিয়েছি, ঠিক আছে, এই পার্টটুকু আমরা গোলীয় দর্পণে কেটে নিয়েছি। এবার যদি আমরা বাইরের দিকে প্রলেপ দিই, এই বাইরের দিকে আমরা হয়তো ধরে নাও প্রলেপ দিলাম, তাহলে আলোর আপতন হবে এই দিকে। ঠিক আছে, তাহলে এই দিকে যদি আমরা প্রতিফলন হিসেবে দেখি আলোক রশ্মির, মানে এই দিকে হচ্ছে ভিতরের তলে আলোক রশ্মির প্রতিফলন হবে, এই বরাবর আসবে, এই বরাবর আসবে এবং প্রতিফলিত হবে। ঠিক আছে, আলোক রশ্মি এই বরাবর আসবে, মানে ভেতরের তলে, যখন ভেতরের তলে আসবে সেই দর্পণটাকে আমরা বলি অবতল দর্পণ। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রাখবে যে ভেতরের তলে যখন আলোক রশ্মির প্রতিফলন ঘটবে, এইটাকে যদি আমরা প্রলেপটা কি দিই, ভেতরের দিকে প্রলেপ দিয়ে দিই। ঠিক আছে, আমরা যদি এই পার্টটা ধরলাম আগের মতোই সেম সেম, এই ভেতরের দিকে যদি আমরা প্রলেপ দিয়ে দিই তাহলে কি হবে, এই বাইরের তলে আলোক রশ্মির প্রতিফলন হবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রতিফলক তো বাইরের দিকটা, তাহলে ভেতরের দিক হলে অবতল, বাইরের দিক হলে উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল অবতল দর্পণ আমরা তাহলে চিনতে পারলাম যে ভেতরের তলে প্রতিফলন হলে অবতল দর্পণ, আর বাইরের তলে প্রতিফলন হলে উত্তল দর্পণ। দর্পণ দুই প্রকার, কি কি পড়ে নিলাম, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। গোলীয় দর্পণ সম্পর্কিত আমরা কয়েকটি সংজ্ঞা দেখে নেব। তো প্রথমে আমরা যে সংজ্ঞাটাতে আসছি সেটা হচ্ছে দর্পণের মেরু। তো দর্পণের মেরু কোনটা, তো আমরা যদি একটা উত্তল বা অবতল দর্পণ অঙ্কন করি, এটা আমরা ধরে নিলাম অবতল দর্পণ, মানে প্রলেপ দেওয়া আছে বাইরের দিকে। আর একটা আমরা ধরে নিচ্ছি এটা উত্তল দর্পণ, এটা প্রলেপ দেওয়া আছে ভেতরের দিকে। তাহলে আমাদের যে দর্পণটা রয়েছে
যতটা বড় তার যে মধ্যবিন্দু, গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু সেটাকে আমাদের বলা হয় মেরু। ঠিক আছে, এটা আমরা গোলীয় দর্পণ, তার মধ্যবিন্দু নিলাম, এটাকে বলা হয় আমাদের মেরু। ঠিক আছে, এক্ষেত্রে এখানে একই রকম ভাবে পি হিসেবে আমরা লিখছি পোল বা মেরু। এরপরে নেক্সট সংজ্ঞা আমরা দেখব, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। নেক্সট সংজ্ঞা দেখে নাও যে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কাকে বলে? তো এখানে বক্রতা কেন্দ্র হচ্ছে যে কোনো একটা গোলীয় দর্পণ, যখন আমরা কোনো গোলীয় দর্পণের কথা বলা তখন অবশ্যই সেই দর্পণটি একটি গোলকের অংশ। তাহলে আমাদের যদি এটা একটা গোলীয় দর্পণ হয়, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম বাইরের দিকে প্রলেপ দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কি দর্পণ? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ নিশ্চয়ই কোনো একটা গোলকের পার্ট। তাহলে যে গোলকের পার্ট, সেই গোলকের যে কেন্দ্র রয়েছে, ঠিক আছে, কেন্দ্রবিন্দুতে একটা রয়েছে অবশ্যই। আমরা কম্পাসের সাহায্যে যখন বৃত্ত তৈরি করি সেরকম ভাবে এটা একটা নিশ্চয়ই কেন্দ্র রয়েছে। তাহলে সেই কেন্দ্রটাকে বলা হয় আমাদের, এটাকে যদি আমরা সি ধরি তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। সি বক্রতা কেন্দ্র। নেক্সট হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলি। মানে একটা গোলক ধরা হচ্ছে, গোলকটার যে সমস্ত কিছু রয়েছে সেগুলোকে আমরা দর্পণের হিসেবে ধরে নিচ্ছি। গোলকের যে কেন্দ্র, মানে দর্পণটা যে গোলকের অংশ, তার কেন্দ্রকেই বক্রতা কেন্দ্র। আর বক্রতা ব্যাসার্ধ অবশ্যই যে গোলকের অংশ, তার ব্যাসার্ধকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। এটা যদি এই বরাবর এই গোলকের অংশ থাকে, তাহলে এর কেন্দ্র হচ্ছে সি, এটা হচ্ছে মেরু। তাহলে এই বরাবর আমরা যুক্ত করতে পারি। ব্যাসার্ধ দিয়ে যেহেতু সেই বৃত্তচাপের যে কোনো বিন্দু থেকে কেন্দ্রবিন্দু যোগ করলে আমরা ব্যাসার্ধ পাই, তাহলে এটা একটা বক্রতা ব্যাসার্ধ, এটা একটা বক্রতা ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে যে কেন্দ্র ও বৃত্তচাপের উপর অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে এখানে সি আর পি, এটাকে আমরা বলতে পারি সিপি হলো বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ হচ্ছে যে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র দিয়ে অঙ্কিত সরল রেখাকে দর্পণের প্রধান অক্ষ বলা হয়। তো প্রধান অক্ষ আমরা ছবি এঁকে দেখাচ্ছি, যে এটা যদি আমাদের অবতল দর্পণ নিই, অবতল দর্পণ মানে এদিকে আমাদের প্রলেপ দেওয়া থাকবে। এটা আমরা নিচ্ছি উত্তল দর্পণ। উত্তল দর্পণের বাইরের দিকে, এই ভেতরের দিকে প্রলেপ দেওয়া থাকবে। তাহলে এর যদি কি বলা হয়েছে সংজ্ঞাতে, যে মেরু এবং বক্রতা কেন্দ্রের যে সংযোগকারী সরল রেখা, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে আমাদের মেরু। এর যে সংযোগকারী যে সরল রেখা, এটা এরকম সরল রেখা মানে বড় হতে পারে। তাহলে এই মেরু আর এটা বক্রতা কেন্দ্র, তার সংযোগকারী সরল রেখা, এটাকে বলবো আমরা প্রধান অক্ষ। তাহলে এটার ক্ষেত্রে আমরা কেন্দ্র এটা সি, এটা মেরু পি, তাহলে এর সংযোগকারী সরলরেখা এটাকে বলছি আমরা প্রধান অক্ষ। আর বাকি দুটো টার্ম রয়েছে, যেটাকে একটা বলছি আমরা রৈখিক উন্মেষ আর একটাকে বলছি কৌণিক উন্মেষ। তো রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ কোনটাকে বলবো? তো আমরা যদি নিয়ে নিই, এখানে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা অবতল দর্পণ। ঠিক আছে, এই বাইরের দিকে কি দেওয়া থাকে? প্রলেপ দেওয়া থাকবে। এটাকে যদি আমরা এখানে ধরে নিই, সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, আর এটাকে আমরা ধরে নিচ্ছি মেরু পি। তাহলে বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগকারী যে সরলরেখা, সেটাকে আমরা বলছি প্রধান অক্ষ। আর এটা হচ্ছে দর্পণের প্রান্তবিন্দু দুটো, এটাকে আমরা ধরে নিলাম এম, এটাকে ধরে নিলাম এম ড্যাশ।
তাহলে এখানে রৈখিক উন্মেষ যেটা, সেটা হচ্ছে এর যে সংযোগকারী যে সরল রেখা, সেটাকে আমরা বলছি রৈখিক উন্মেষ, এম এম ড্যাশ। এখানে রৈখিক উন্মেষ হচ্ছে এম এম ড্যাশ হচ্ছে আমাদের রৈখিক উন্মেষ। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা তোমরা দেখে নাও রৈখিক উন্মেষের, যে গোলীয় দর্পণের, এই একটা গোলীয় দর্পণ, এর যে প্রান্তবিন্দু দুটি, তার যে দূরত্ব, প্রান্তবিন্দু দুটির দূরত্বকে দর্পণের রৈখিক উন্মেষ বলে। তোমরা লিখলে লিখে নিতে পারো, বলে দিচ্ছি যে গোলীয় দর্পণের, এই যে গোলীয় দর্পণের প্রান্তবিন্দু দুটির দূরত্বকে দর্পণের রৈখিক উন্মেষ বলে। এবার এই যে দর্পণের যে বৃত্তাকার পরিসীমা, ঠিক আছে, দর্পণের যে বৃত্তাকার পরিসীমা, সেটা কেন্দ্রে যে কোণ তৈরি করে, ঠিক আছে, কোণ বলতে এখানে কোণ হচ্ছে কৌণিক উন্মেষ আমাদের হবে এম সি এম ড্যাশ, এম সি এম ড্যাশ হচ্ছে আমাদের এখানে কৌণিক উন্মেষ। ঠিক আছে, তাহলে কৌণিক উন্মেষের সংজ্ঞা হবে আমাদের যে দর্পণের বৃত্তাকার পরিসীমা, দর্পণের যে বৃত্তাকার পরিসীমা, সেটা দর্পণের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা ওই দর্পণের কৌণিক উন্মেষ বলি। ঠিক আছে, যে দর্পণের কেন্দ্রে দর্পণের বৃত্তাকার পরিসীমা যে কোণ তৈরি করে সেইটাকে আমরা বলছি কৌণিক উন্মেষ, আর দর্পণের প্রান্তবিন্দু দুটির যে মধ্যে যে দূরত্ব, সেটাকে আমরা বলছি রৈখিক উন্মেষ। এরপরে রয়েছে উপাক্ষীয় রশ্মি বলে একটা টার্ম রয়েছে। ঠিক আছে, উপাক্ষীয় রশ্মি, আর এর বিপরীত মানে অপোজিট হচ্ছে অক্ষাপসারী রশ্মি, অক্ষাপসারী রশ্মি। এটা আমরা উত্তর লেন্সের ক্ষেত্রেও করতে পারি। উত্তর লেন্সের ক্ষেত্রে এরকম হবে, মানে সব টার্মগুলোই দুটো লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমরা ধরে নেব সি, এটা ধরে নেব পি, তাহলে এদের সংযোগকারী সরলরেখা এ বরাবর সি, আর এখানে হচ্ছে এম, এখানে হচ্ছে এম ড্যাশ, এইদিকে প্রলেপ দেওয়া থাকবে। তাহলে এই যে বিন্দু দুটির দূরত্ব, এটাকে আমরা বলছি রৈখিক উন্মেষ, আর এই যে কোণ তৈরি হচ্ছে কেন্দ্রে, সেটাকে আমরা বলছি কৌণিক উন্মেষ, রৈখিক কৌণিক উন্মেষ। উপাক্ষীয় রশ্মি হচ্ছে যে কোনো মেরুর নিকটে যে রশ্মিগুলো আপতিত হয়, মানে এটা যদি আমাদের মেরু হয়, এটা বক্রতা কেন্দ্র হয়, তাহলে মানে আপতিত রশ্মিগুলি যদি মেরুর খুব নিকটবর্তী হয়, মানে এইরকম রশ্মির কথা আমরা বলছি, এইরকম, তাহলে এগুলোকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। আর মেরু থেকে যদি অনেকটা দূরে হয় এরকম, তখন সেগুলোকে বলা হয় অক্ষ উপসারী রশ্মি। তাহলে এই রশ্মিগুলোকে বলা হবে উপাক্ষীয় রশ্মি, আর এটাকে বলা হবে অক্ষাপসারী রশ্মি। এবার আমরা পড়ব যে ফোকাস, মুখ্য ফোকাস। প্রথম টার্ম হচ্ছে আরেকটা মুখ্য ফোকাস। তো সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি প্রথমে। সংজ্ঞা বলার থেকে আগে তোমাদের ছবির সাহায্যে বুঝিয়ে দিই, তাহলে তোমরা সহজেই বুঝে যেতে পারবে। যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, বাইরের দিকে প্রলেপ, এটা হচ্ছে আমাদের কেন্দ্র ধরে নিলাম সি, আর এটা হচ্ছে আমাদের মেরু ধরে নিলাম পি। এরপর বলছে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, ঠিক আছে, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ক্ষুদ্র উন্মেষযুক্ত গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে, ঠিক আছে, বলছি যে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, মানে আলোক রশ্মিগুচ্ছকে অবশ্যই সমান্তরাল হতে হবে। এক গুচ্ছ আলোক রশ্মিগুচ্ছ
একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ দর্পণে ওপর আপতিত হয় যখন, মানে প্রধান অক্ষের সঙ্গে যখন সমান্তরাল ভাবে এসে আপতিত হয়, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের ওপর কিভাবে আপতিত হয়েছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর কি হয়, ওই রশ্মিগুচ্ছ অবতল দর্পণের একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, ঠিক আছে, এইটা এখানে যুক্ত হলো, এইটা এখানে যুক্ত হলো, এই রশ্মিটা এই বরাবর যাচ্ছে, এই রশ্মিটা এই বরাবর যাচ্ছে, এটা যাচ্ছে, ঠিক আছে। যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর কি হয়, ওই রশ্মিগুচ্ছ অবতল দর্পণের একটা নির্দিষ্ট বিন্দুতে, ঠিক আছে, প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। আবার যদি আমরা উল্টো নিই, মানে আরেকটা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে কি দেখতে পাবো, এক্ষেত্রে আমাদের প্রধান অক্ষ হচ্ছে এইটা, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আসে এই বরাবর এলো, কি হয় যে এই বরাবর আমাদের রশ্মিগুচ্ছ বেরিয়ে যাচ্ছে, এই বরাবর বেরিয়ে যাচ্ছে। তো রশ্মিগুচ্ছ দেখে মনে হয় যে একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, যে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এটা একটু এই দিক বরাবর করতে হবে, মানে এই বিন্দুটা এমন একটা জায়গা আসছে যেখান থেকে মনে হচ্ছে অপসারিত হচ্ছে, এই রশ্মিগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। যে এটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে, আর এটা হচ্ছে উত্তল লেন্স নয়, এটা অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে। তো অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ, ঠিক আছে, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হলে সেই রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন সেই নির্দিষ্ট বিন্দুটিকে মুখ্য ফোকাস বলে, সেই নির্দিষ্ট বিন্দুটিকে মুখ্য ফোকাস বলে, এটাকে আমরা এফ বলতে পারি। নেক্সট হচ্ছে গৌণ ফোকাস। গৌণ ফোকাসের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, গৌণ ফোকাসের ক্ষেত্রে এটা হচ্ছে অবতল দর্পণ নিলাম, এটা উত্তল দর্পণ নিলাম, ঠিক আছে। অবতল দর্পণের ক্ষেত্রে বাইরের তলে থাকবে প্রলেপ, এটার ক্ষেত্রে ভেতরের তলে থাকবে প্রলেপ। তাহলে আমরা প্রথমেই কেন্দ্র সিলেক্ট করব, এটা হচ্ছে সি, এটা হচ্ছে মধ্যবিন্দু পি। তাহলে এক্ষেত্রে যখন সমান্তরাল রশ্মিগুচ্ছ আসবে, একটি সমান্তরাল রশ্মিগুচ্ছ ক্ষুদ্র উন্মেষযুক্ত কোনো গোলীয় দর্পণের ওপর প্রধান অক্ষের সঙ্গে যখন আনত অবস্থায় আসবে, ঠিক আছে, প্রধান অক্ষের সঙ্গে আনত অবস্থায়, ঠিক আছে, মানে প্রধান অক্ষের সমান্তরাল নয়, রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়, যে বিন্দুগুলি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ফোকাস, তো এই বিন্দু এখানে এসে, মানে এটা যদি ফোকাস হয়, মানে ফোকাস বিন্দুতে যদি আমরা একটা তল কল্পনা করি, ঠিক আছে, এরকম একটা তল যদি আমরা কল্পনা করি, তাহলে ফোকাস তলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুতে এরা মিলিত হবে, ঠিক আছে, এই ফোকাসের তলে অবস্থিত যে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটিকে বলি আমরা গৌণ ফোকাস। এক্ষেত্রে আমাদের হবে সি পি, সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল নয়, রশ্মিগুলি পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। কি হবে এই ক্ষেত্রে, যে এই বরাবর এসে রশ্মিটা এই বরাবর যাবে,
এই বরাবর আবার ফিরে যাচ্ছে, এই বরাবর এসে রশ্মিটা ধরে নিলাম আমরা এই বরাবরই ফিরে গেছে। ঠিক আছে, মানে এটা ধরে নিলাম আমরা সেন্টার দিয়ে পাস হচ্ছে, কেন্দ্র দিয়ে গেলে এটা নিয়ম হচ্ছে যে সেই বরাবরই আবার ফিরে যায়। তাহলে এটাকে যদি আমরা পেছন দিকে কিছুটা বাড়িয়ে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে আবার মনে হবে। এই বরাবর বেরিয়ে যাচ্ছে রশ্মিটা, এই বরাবর রশ্মিটা চলে যাচ্ছে। মানে সমান্তরাল রশ্মিগুচ্ছ, এই একটা রশ্মি আপতিত হলো, এই একটা রশ্মি আপতিত হলো, যদি প্রধান অক্ষের সঙ্গে আনত অবস্থায় আপতিত হয় তাহলে রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটা হচ্ছে এইটা। তো এখানে যদি আমরা একটা ফোকাস তল আবার কল্পনা করি এরকম, ঠিক আছে, এরকম একটা তল, তাহলে ফোকাস তলে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, এটাকে বলছি আমরা গৌণ ফোকাস। এটাকে বললাম মুখ্য ফোকাস। ঠিক আছে, এখানে যে ফোকাসটা হলো সেটা হচ্ছে মুখ্য ফোকাস, আর এটা হচ্ছে আমাদের গৌণ ফোকাস।